অনেকের হয়তো মনে আছে যে এবছর তার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ফেব্রুয়ারি মাসে 1 তারিখে যে বাজেট ভাষণ পেশ করলেন লোকসভাতে, তার 61 নম্বর অনুচ্ছেদে ছোট্ট 2-3টে লাইনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গিয়েছিলেন। সেটা হচ্ছে পারমাণবিক শক্তি সম্পর্কিত। তিনি বলেছিলেন যে 2047 সালের মধ্যে ভারতের লক্ষ্য হচ্ছে 100 গিগাওয়াট। 1 গিগাওয়াট হচ্ছে মানে 1000 মেগাওয়াট। 100 গিগাওয়াট পরমাণু বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ভারত নিয়েছে। এটার জন্য প্রাইভেট সেক্টরকেও তিনি স্বাগত জানিয়েছেন। প্রাইভেট সেক্টরও স্বাগত এই বিদ্যুৎ উৎপাদনে এই কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য। এবং তিনি আর একটা ছোট্ট করে এক লাইনে বলে গিয়েছেন, এর জন্য অ্যাটমিক এনার্জি অ্যাক্ট এবং সিভিল লায়াবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্ট 2010 সালের যে আইন, এই দুটি আইন সংশোধন করা হবে। এই দ্বিতীয় আইনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন, আমরা সে প্রসঙ্গে আসছি। পরমাণু বিদ্যুৎ আমরা সকলেই জানি যে পরিবেশ দূষণের দিক থেকে, সাধারণভাবে পরিবেশ দূষণের দিক থেকে তাপবিদ্যুতের থেকে অনেক ভালো। তাপবিদ্যুৎ যেভাবে প্রবল কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ, সাধারণভাবে কয়লা পুড়িয়ে, ডিজেল পুড়িয়েও হতে পারে, এই ফসিল ফুয়েল পুড়িয়ে যে বিদ্যুৎ, তা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাস পরিবেশে ছাড়ে। এবং এটা সাধারণভাবে খুব এফিশিয়েন্ট পদ্ধতি নয়। কোনো বস্তু ব্যবহার করে তার থেকে এনার্জি নিষ্কাশন, এটা খুব এফিশিয়েন্ট, খুব দক্ষ পদ্ধতি নয়। পরমাণু বিদ্যুৎ সেদিক থেকে সাধারণভাবে সম্পূর্ণ দূষণ মুক্ত। প্রতিদিন কোনো কিছু তার থেকে গ্যাস ধোঁয়া বেরোচ্ছে না। এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের এফিসিয়েন্সি অনেক বেশি। যে পরিমাণ জ্বালানি ব্যবহার করা হয় তার প্রায় পুরোটাই শক্তিতে রূপান্তরিত করা সম্ভব হয়। তাহলে পরমাণু বিদ্যুৎ নিয়ে এত ভয় কেন? ভয় দুটি কারণে। এক হচ্ছে পরমাণু বোমা। সারা পৃথিবী যার ভয়ঙ্কর বিধ্বংসী ক্ষমতা হিরোশিমা নাগাসাকিতে দেখেছে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে, যখন আমেরিকা অ্যাটম বোম ফেলেছিল জাপানের এই দুটো শহরে, হিরোশিমা আর নাগাসাকিতে। মানুষ প্রত্যক্ষ করেছে তার বিধ্বংসী ক্ষমতা। তারপরে কোথাও পরমাণু বোমা সত্যি সত্যি প্রয়োগ করা হয়নি যুদ্ধে, কিন্তু নানা জায়গায় বিস্ফোরণ যা হয়েছে, যা ঘটনা ঘটেছে, যা ঘটানো হয়েছে, এবং তার বিজ্ঞানসম্মত তথ্য আজকের দিনে লব্ধ, তাতে বোঝা যায় যে আজকের দিনে যে পরমাণু অস্ত্র বিভিন্ন দেশের কাছে রয়েছে, এমনকি ভারতের কাছেও রয়েছে, তার তুলনায় হিরোশিমা নাগাসাকি ছিল নিতান্ত চকলেট বোমা। কালী পুজোর সময় যে ফাটানো হয় সে বাজি মাত্র। এবং তারপরে পরমাণু বোমার থেকে আরো বিধ্বংসী অস্ত্র হাইড্রোজেন বোমা যাকে বলা হয়, যেটাকে হাইড্রোজেন বোমা ফাটানোর জন্য পরমাণু বোমা ফাটাতে হয়। মানে মনে করুন একটা তুবড়ি জ্বালানোর জন্য যেরকম একটা ফুলঝুরি জ্বালাতে হয়, যেমন অ্যাটম বোমা যা মানুষ প্রত্যক্ষ করেছে, হিরোশিমা নাগাসাকি শহরগুলো ধ্বংস করে দিয়েছে, সেগুলো ছিল ফুলঝুরি মাত্র। ফুলঝুরি দিয়ে তুবড়ি জ্বালানো হয়। তুবড়ি হচ্ছে হাইড্রোজেন বোমা। সে প্রযুক্তিও ভারতের আয়ত্তে 1998 সালে দ্বিতীয় যখন পোখরান বিস্ফোরণ হয়েছিল তখন থেকে। আরেকটা হচ্ছে যে পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পৃথিবীতে অন্তত 2 ডজন দুর্ঘটনা নজির আছে। অনেকগুলোই মিলিটারি সাইটে, নানা দেশের, আমেরিকাতেও হয়েছে। সেগুলো সম্পর্কে বেশি তথ্য জানা যায় না। কিন্তু যে দুটো সব থেকে বেশি আলোচিত, চেরনোবিল, 1998 সালে চেরনোবিল, এবং 2011 সালে জাপানের ফুকুশিমা, এই দুটো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে ডিজাস্টার, তার কথা আমরা জানি। চেরনোবিল ছিল সম্ভবত হিউম্যান এরার, পরিচালনার ক্ষেত্রে ভুল, তার জন্য দুর্ঘটনা ঘটেছিল। ফুকুশিমা কিন্তু তা নয়। ফুকুশিমা প্রাকৃতিক কারণে ঘটেছিল। একটা সুনামি এসে এমনভাবে
ঝাঁপিয়ে পড়েছিল এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের উপরে, যে তার সমস্ত কন্ট্রোল সিস্টেম তছনছ হয়ে গিয়েছিল, যার ফলে বিস্ফোরণ ঘটেছিল। এর থেকেই পরমাণু বিদ্যুতের সম্ভাব্য ক্ষতির দিকটা, ভয়ঙ্কর বিপদের দিকটা সম্পর্কে কিছু মানুষ খুবই সচেতন। তারা তার সম্পর্কে আন্দোলন করেন, বিরোধিতা করেন, এবং যে কোনো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রসঙ্গ আসলে সে পশ্চিমবঙ্গেই হোক বা কেরালাতেই হোক, দেশের যে কোনো জায়গাতেই হোক, তারা বিরোধিতা করতে ঝাঁপিয়ে পড়েন। প্লাস মাইনাস, পক্ষে বিপক্ষে দুদিকেই অনেক কিছু কথা বলার আছে। এবার আসি এই প্রসঙ্গে, কেন ওই যে নির্মলা সীতারামনের ঘোষণা ছিল পরমাণু বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত এবং বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানানোর প্রসঙ্গে, কেন এটা তাৎপর্যটা কোথায়? ভারত 2008 সালে আমেরিকার সঙ্গে যে 1-2-3 নিউক্লিয়ার ডিল করে, ইন্দো ইউএস নিউক্লিয়ার ডিল, তারপরে 2010 সালে ডিলটার কথা আমি একটু পরে বলছি, আগে বলি বিপদ, মানে বাজেটে যে কথা বলা হয়েছে এবং না বলা কথা যেগুলো রয়েছে, তার প্রশ্ন কি কি যাচ্ছে তার কথা। বাজেটে বলা হয়েছে সিভিল লায়াবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্ট 2010 তা সংশোধন করা হবে। ওই আইনে কি আছে? ওই আইনে এটাই আছে যে 1974-এ প্রথমবার এবং 98-তে দ্বিতীয়বার পরমাণু বিস্ফোরণ ঘটানোর পর ভারত তো সারা পৃথিবীতে একঘরে হয়ে গিয়েছিল। ভারতের উপর যে স্যাংশন চাপিয়েছিল, যে নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকার নেতৃত্বে পরমাণু শক্তিধর দেশগুলো, তার ফলে ভারতের পক্ষে সারা পৃথিবীর দরজা বন্ধ হয়ে গিয়েছিল। পরমাণু বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত যে কোনো গবেষণা, আদান প্রদান, যে কোনো তথ্যের আদান প্রদান, কোনো হার্ডওয়্যার আমদানি করা, কোনো যন্ত্রপাতি উপকরণ আমদানি করা, জ্বালানি আমদানি করা, সমস্ত কিছু নিষেধাজ্ঞা চেপে গেছিল। তো 1-2-3 এগ্রিমেন্ট সেই নিষেধাজ্ঞাটা তুলে দিল। তারপরে ওই সিভিল নিউক্লিয়ার লায়াবিলিটি ফর নিউক্লিয়ার ডিজাস্টার যে আইনের সংশোধন হলো, তাতে বলা হলো কি, যে যদি কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, কোনো পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে তার দায়টা কতটা, দায়টা এটা করা হয়েছিল আইন অনুযায়ী, দায় সীমাবদ্ধ হচ্ছে 300 মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইট বলা হয়। এটা এক ধরনের কারেন্সির বিকল্প বলা যেতে পারে। টাকা যেমন মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড বা ইউরো যেরকম, সেরকম এক ধরনের কারেন্সি বলা যেতে পারে। 300 মিলিয়ন বা 30 কোটি স্পেশাল ড্রয়িং রাইট। আজকের দিনে দাঁড়িয়ে একটা স্পেশাল ড্রয়িং রাইটের মূল্য হচ্ছে মোটামুটি 113 টাকার মতো। তাতে অঙ্কটা যেটা দাঁড়ায় যে 113 টাকা 90 পয়সা মতো, তাতে ওই 30 কোটি, 300 মিলিয়ন বা 30 কোটি স্পেশাল ড্রয়িং রাইটের তুল্যমূল্য অঙ্কটা হয় 3600 কোটি, 3400 কোটি টাকা, 3500 কোটি টাকা মোটামুটি ধরা যেতে পারে। তার মানে কোনো পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কোনো দুর্ঘটনা ঘটলে তার লায়াবিলিটি হচ্ছে সর্বোচ্চ 3500 কোটি টাকা। এর পুরোটা কিন্তু অপারেটরের লায়াবিলিটি নয়। অপারেটর মানে বিদ্যুৎ কেন্দ্র যিনি চালাচ্ছেন, ধরা যাক আজকে কোনো বেসরকারি সংস্থায় সেই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, তাদের লায়াবিলিটি হচ্ছে 1500 কোটি টাকা। ওই 3500 কোটি টাকার মধ্যে বাকি 2000 কোটি টাকা হচ্ছে ভারত রাষ্ট্রের দায়িত্ব, স্টেটের দায়িত্ব, বাকিটা হচ্ছে রাষ্ট্র দেবে। আর তার থেকেও বেশি যদি ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন হয়, তাহলে একটা আন্তর্জাতিক চুক্তি আছে, কনভেনশন অন সাপ্লিমেন্টারি কম্পেনসেশন ফর নিউক্লিয়ার ড্যামেজ। ভারত এই চুক্তির স্বাক্ষরকারী। তার থেকেও বেশি ক্ষতি হলে ভারত আন্তর্জাতিক দুনিয়ার কাছে টাকা চাইতে পারে যে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এভাবে দেওয়া হোক। সেখানে আন্তর্জাতিক দুনিয়া কিছু দেওয়ার কথা কনসিডার করবে, আইনত বাধ্য নয়।
এইবার দেখা যায় যে চেরনোবিল বা ফুকুশিমার কথা বলছিলাম, এই দুটো পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যা ক্ষতি হয়েছিল তার পরিমাণটা কত। চেরনোবিল 98 সালে হয়েছিল ইউক্রেনে, মানে তখন সোভিয়েত রাশিয়ার অংশ ছিল, সোভিয়েত ফেডারেশনের অংশ ছিল। সব মাফ করবেন, 1986 সালে হয়েছে, তখন সোভিয়েত রাশিয়ার অংশ ছিল ইউক্রেন। সেখানে অবস্থিত চেরনোবিলে দুর্ঘটনা ঘটেছিল। চেরনোবিলের লায়াবিলিটি মোট দাঁড়িয়েছিল $7 বিলিয়ন, মানে 700 কোটি। আজকের দিনে টাকার অঙ্কটা গিয়ে দাঁড়ায় প্রায় 60,000 কোটি টাকা। চেরনোবিল হচ্ছে সব থেকে সাংঘাতিক। আমি বলছি না যে যত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা ঘটেছে সবই চেরনোবিলের মতো ঘটেছে, কিন্তু চেরনোবিল হচ্ছে সব থেকে বড় যা জানা আছে। সেখানে লায়াবিলিটি গিয়ে দাঁড়িয়েছিল 60,000 কোটি টাকা, আর আমাদের দেশের আইন বলছে 3,500 কোটি টাকা। সেই আইনও সংশোধন করার কথা বলা হয়েছে। সংশোধন কিভাবে করা হবে সে বিলের খসড়া এখনো পর্যন্ত পার্লামেন্টে প্লেস করা হয়নি, সুতরাং আমরা জানি না টাকার অঙ্কটা সরকার বাড়াতে চাইছে কি কমাতে চাইছে। বেসরকারি শিল্পপতিদের সুবিধা করে দেওয়া যদি উদ্দেশ্য হয়, বিদেশি বিনিয়োগ সহজে আসার তার পথ সুগম করে দেওয়া যদি উদ্দেশ্য হয়, তাহলে এই লায়াবিলিটি কমে যাওয়ারই সম্ভাবনা। আবারও বলছি, আমরা জানি না কমবে কি বাড়বে। ফুকুশিমাতে কত দাঁড়িয়েছিল? ফুকুশিমাতে যা দাঁড়িয়েছিল সেটাও আজকের দিনে টাকার অঙ্কে দাঁড়ায় প্রায় 12 থেকে 13,000 কোটি টাকা, অর্থাৎ কিনা আইনে যা প্রভিশন রয়েছে তার 3 থেকে 3.5 গুণ। সুতরাং এই আইনের সংশোধন করা হবে, সেই আইনের সংশোধন তার পরিণতি কি হবে, ভারতের মতো জনবহুল দেশে কোথায় পরমাণু বিদ্যুৎ তৈরি হবে, কোন কোন মানে কোথাকার মানুষ তারা ভালনারেবল হবেন, তারা সম্ভাব্য বিপদ সীমার মধ্যে থাকবেন, কিছুই আমরা এখনো জানি না। কিন্তু প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো ওঠা উচিত। আমি প্রশ্নগুলো এই অনুষ্ঠানে আপনাদের সামনে পেশ করছি।